আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি মেডজেন আয়োজিত স্বাস্থ্য বিষয়ক আলোচনার আজকের পর্বে। আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট কোলোরেক্টাল সার্জন ডক্টর তানভীর আহমেদ স্যার, সহকারী অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হসপিটাল। আমাদের আয়োজনে স্যার আপনাকে স্বাগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দেশের অনেক মানুষই রয়েছেন যারা পায়খানার সাথে রক্ত যাওয়ার সমস্যায় ভুগছেন, কিন্তু লজ্জা, অস্বস্তি অথবা সচেতনতার অভাবে তারা এই বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলতে চান না। কেউ বা আবার এটিকে সাধারণ পাইলস ভেবে খুব একটা গুরুত্ব দেন না, কেউ আবার ভয়েই চিকিৎসকের শরণাপন্ন হতে চান না। তাই আমাদের আজকের আলোচনার বিষয় এটি নিয়ে আমরা কথা বলবো। প্রথমেই আমরা জানতে চাচ্ছি যে স্যার, আমাদের দেশে এই পায়খানার সাথে মানুষের রক্ত যাওয়ার কমন কারণগুলো কী কী? আসলে পায়খানার সাথে রক্ত যাওয়ার প্রথম কারণগুলোর মধ্যে এটা আসলে বয়স ভিত্তিক, বয়সের সাথে সাথে বিভিন্ন কারণ থাকতে পারে। তো সাধারণত কমনলি যে সমস্যাগুলোর কারণে পায়খানার সাথে রক্ত যেতে পারে, একটা হচ্ছে পাইলস, আমরা হেমোরয়েড যেটাকে বলি। তারপর হচ্ছে অ্যানাল ফিশার, যেটা পায়খানার সাথে রক্ত যায়, সাথে ব্যথাও হয়। তারপরে হচ্ছে পায়খানার মলধারে বা খাদ্যনালীতে যদি কোনো টিউমার বা ক্যান্সার হয়। আর বাচ্চাদের ক্ষেত্রে কমন যেটা হয় যে একটা পলিপ মাংসপিণ্ডের মতো বেড়ে যায় পায়খানার রাস্তার উপরে মলাশয়ের মধ্যে, এটাকে আমরা রেকটাল পলিপ বলি। এছাড়া আরও অন্য কারণেও রক্ত যেতে পারে। এটা বয়স্ক অনেক, যাদের বয়স বেশি তাদের ডায়াবেটিকুলোসিসের কারণে হতে পারে, যাদের রক্ত পাতলা করার ওষুধ খায়, অ্যান্টিকোয়াগুলেন্ট খায়, তাদের জন্য হতে পারে। অন্য কারণেও সাধারণত এই কারণগুলোই বেশি আর কি আমাদের দেশে পায়খানার সাথে রক্ত যাওয়ার। অনেকের একটা ধারণা রয়েছে যে পায়খানার সাথে রক্ত যাওয়া মানেই পাইলস। স্যার, এটা আসলে কতটুকু সঠিক? না, আসলে তো আমি অলরেডি কারণগুলো বলেছি যে পায়খানার সাথে রক্ত যাওয়া মানেই পাইলস না। তবে পাইলস একটা গুরুত্বপূর্ণ কারণ পায়খানার সাথে রক্ত যাওয়ার, কিন্তু সমস্ত পায়খানার সাথে রক্ত যাওয়া মানেই পাইলস না। এটা অন্য রোগের কারণেও পায়খানার সাথে রক্ত যেতে পারে। স্যার, এক্ষেত্রে পায়খানার সাথে যে রক্ত যেতে যায়, এই রক্তটার রঙের কি আলাদা কোনো গুরুত্ব রয়েছে কি না? যে লাল রক্ত অথবা একটু কালচে আলকাতরার মতো রক্ত, মানে এটার গুরুত্ব কী স্যার? হ্যাঁ, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের কাছে যখন রোগীরা আসে, আমরা প্রথমেই তাকে জিজ্ঞেস করি আপনার রক্তের রং কীরকম। রোগীরা এটা রঙের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন কোন জায়গা থেকে এই রক্তটা বের হচ্ছে, সোর্স অফ অরিজিন যেটাকে আমরা বলি, শরীরের কোন জায়গা থেকে রক্তটা বের হচ্ছে, এটা আমরা ধারণা নিতে পারি আর কি। ধরেন যদি পায়খানার একদম মলাশয় থেকে রক্ত পড়ে, সেটা সাধারণত এটা লাল হয়। তার একটু উপরে আমরা লিফট কোলন বলি এটাকে, বৃহদান্ত্র। বৃহদান্ত্রর যদি বাম পাশের থেকে রক্ত পড়ে, সেটা সাধারণত কিছুটা অল্টার হয়, একটু রক্ত জমাট বাঁধা রক্ত আসে। হ্যাঁ, আর ডান পাশ থেকে যদি রক্ত, মানে রাইট কোলন আমরা যেটাকে বলি, ওখান থেকে যদি রক্ত আসে সাধারণত একটু কালচে টাইপের রক্ত, বা আর একটু উপর থেকে যদি রক্ত পড়ে, তখন সেটাকে আমরা ব্ল্যাক টারি স্টুল বা মেলেনা যেটাকে বলে, যে একদম আলকাতরার মতো রক্ত পড়ে। এই রক্তের কালার দেখে আমরা সাধারণত মানে কোন জায়গা থেকে রক্তটা বের হচ্ছে সেটা সম্পর্কে প্রাথমিক ধারণা করতে পারি। কিন্তু অনেক রক্ত যদি এক জায়গা থেকে বের হয়, তাহলে সাধারণত এটা বোঝা যায় না। তাহলে কোন কোন লক্ষণ দেখা দিলে আমরা জরুরি ভিত্তিতে চিকিৎসকের শরণাপন্ন হব? পায়খানার সাথে রক্ত যাওয়াই এটা কোনো স্বাভাবিক ঘটনা না। হ্যাঁ, এটা কোনো রোগের উপসর্গ। আপনাকে এর জন্য পায়খানার সাথে রক্ত যাওয়ার সাথে সাথেই আপনাকে নিকটস্থ যে কোলোরেক্টাল সার্জন আছে, বা অ্যাটলিস্ট যে কোনো একজন সার্জারি একজন ডাক্তারকে আপনার শরণাপন্ন হওয়া উচিত, এবং কী কারণে রক্ত যাচ্ছে সেটাকে আসলে নির্ণয় করা উচিত আর কি, আমি মনে করি। স্যার, আপনি যে বলছেন যে আসলে রক্ত যাওয়ার একটা মানে অন্তর্নিহিত কারণ থাকে বা একটা রোগ থাকে, আমরা আসলে এই রোগটা ধরার জন্য কী পরীক্ষা করে থাকি? প্রথমে তো আমরা রুগীদের কাছ থেকে আসলে শুনি, জিজ্ঞেস করি রুগীদের কাছ থেকে শুনে যে আপনার রক্তের ধরন, ব্যথা আছে কি না, রক্তটা কতদিন যাবত, এটা নিয়ে আমরা কিছুটা প্রাথমিক ধারণা করতে পারি। তারপরে আমরা বেডসেড একটা ইনভেস্টিগেশন, মানে এক্সামিনেশন, ঠিক এটা আমরা প্রোক্টোস্কোপি বলি, এটা করে অনেকটা ধরেন পাইলস ধরতে পারি আমরা। তারপরে হেমোরয়েড, অ্যানাল ফিশার যে সমস্ত সমস্যা হয়, এই রোগগুলো আমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারি। তারপরে সবচেয়ে সেন্সিটিভ ইনভেস্টিগেশন আমরা সাধারণত কোলোনোস্কোপি কথা বলি আর কি রোগীদেরকে। এটা মানে নির্ণয় করা স্পেসিফিক এবং সেন্সিটিভ সব দিক দিয়ে সঠিক আর কি। এটা আমাদের সমাজে আসলে কোলোনোস্কোপি এটা নিয়ে একটা ভয় কাজ করে মানুষের মধ্যে। সেক্ষেত্রে স্যার, কোলোনোস্কোপি কী, বা এটা আমরা কোন কোন ইন্ডিকেশনে করি, এবং এটা কি আসলে খুব কষ্টদায়ক প্রসিডিউর কিনা? আসলে কোলোনোস্কোপিটা এখন আসলে যুগের সাথে সাথে এটা একটা খুব ভালো একটা ইনভেস্টিগেশন প্রসিডিউর।
তো যদিও এটার প্রসিডিউরের আগে কিছু প্রিপারেশন নেওয়া লাগে, ওটা একটু অস্বস্তি করে, কিন্তু এখন অনেক আধুনিক পদ্ধতি বের হয়েছে, মানে অনেক আমরা এটাকে রোগীকে ঘুম পাড়ে মানে সিডেটিভ দিয়ে অ্যানাস্থেসিয়া দিয়ে আমরা কোলোনোস্কোপি করতে পারি। তো বড় ধরনের খুব বেশি অসুবিধা হয় না। তো কোলোনোস্কোপি করার সাধারণত আমরা রোগীদের যে সমস্ত উপসর্গ থাকলে, ধরেন না অন্য কোনো রক্ত পড়তেছে পায়খানার সাথে, হঠাৎ শরীরের ওজন কমে গেল, বা পেটের মধ্যে কোনো চাকা অনুভূত হইলো, বা পরিবারের কারো যদি এরকম পায়খানার সাথে রক্ত যাওয়া বা কোনো ক্যান্সারের ইতিহাস থাকে, সেই সমস্ত রোগীদেরকে আমরা সাধারণত কোলোনোস্কোপি করতে বলি। তো কোলোনোস্কোপি কিছু কমপ্লিকেশন তো সব কিছুতেই থাকে, তো বড় ধরনের কোনো অসুবিধা ছাড়াই কোলোনোস্কোপি করা যায়। কোলোনোস্কোপি একটা ভালো ইনভেস্টিগেশন প্রসিডিউর। স্যার, পায়খানার সাথে রক্ত যাওয়া এবং কোলোরেক্টাল ক্যান্সার এই দুটোর মধ্যে আসলে সম্পর্কটা কি, বা আমরা কখন কি চিন্তা করব? এইটা আমরা সাধারণত পায়খানার সাথে রক্ত যাওয়ার সাথে হইলেই যে কোলোরেক্টাল ক্যান্সার তাও না, আবার এটাও কখনোই আপনি শিওর হতে পারবেন না যে রক্ত যাচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার না। কাজেই আমাকে যখনই পায়খানার সাথে রক্ত যাবে, আমাকে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে, বিশেষ করে কোলোরেক্টাল সার্জন অথবা জেনারেল সার্জনের সাথে আমাকে শরণাপন্ন হতে হবে। আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, স্পেশালি কোলোনোস্কোপির মাধ্যমে আমরা এটা মোটামুটি নির্ণয় করা যায়। 90 থেকে 95% ক্ষেত্রেই নির্ণয় করা সম্ভব। তো আমরা সেটা শিওর হয়ে তারপরে আমরা পরবর্তী চিকিৎসা যাব আর কি। স্যার, চিকিৎসার ক্ষেত্রে আসলে এটা যদি পাইলস বা হিমোরয়েড অথবা কোলোরেক্টাল ক্যান্সার, এগুলোর ক্ষেত্রে স্যার চিকিৎসার অপশন কি কি রয়েছে আমাদের দেশে? আসলে এটা পাইলস যদি থাকে, পাইলসের অনেক রকমের অপশন আছে। এটাকে আমরা গ্রেডিং করি, পাইলসের গ্রেড 1, 2, 3, 4। সাধারণত আর্লি স্টেজে যখন রুগীরা আসে, শুধু রক্ত পড়তেছে, আর কোনো অসুবিধা নেই, সেটা সাধারণত ওষুধের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায় রুগীরা, এবং কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন, এসব পরিবর্তন করলে রুগীরা মোটামুটি অনেক বছর ভালো থাকে। আর যদি একটু অ্যাডভান্স স্টেজে আছে, তখন বিভিন্ন রকমের প্রসিডিউর আছে। আমরা মেশিনের মাধ্যমে লঙ্গো প্রসিডিউর বলি, তারপরে এখন রাবার ব্যান্ড লাইগেশন একটা প্রসিডিউর আছে, তারপরে ট্রান্সআর্টেরিয়াল হেমোরোডালাইজেশন বলি, যেখানে রক্তনালীগুলোকে যেখানে আমরা বেঁধে দিই ডিজিটাল মেশিনের মাধ্যমে। আরেকটা তো আছে আমরা কেটে ফেলে দিই আর কি পাইলসটা। স্যার, এক্ষেত্রে আমরা যদি এই পায়খানার সাথে রক্ত যাওয়া প্রতিরোধে খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার মান পরিবর্তনের গুরুত্বটা আসলে কতটুকু? আমরা অবশ্যই এটা একটা ইম্প্যাক্ট আছে, যে আমরা যদি আমাদের খাদ্যাভ্যাসের, বিশেষ করে আমরা হাই ফাইবার ডায়েট খাই, তারপর রেড মিট কম খাই, বা গরু মাংস, খাসির মাংস একটু কম খাই, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করি, তাহলে পায়খানার সাথে রক্ত যাওয়ার পরিমাণটা কমে যেতে পারে। কমে অনেক ক্ষেত্রে ভালো থাকে রোগীরা। স্যার, দর্শকের উদ্দেশ্যে যদি বলতেন যে আসলে হাই ফাইবার ডায়েট মানে আমরা কোনগুলোকে প্রিফার করতে পারি সেক্ষেত্রে? হাই ফাইবার ডায়েট বলতে আমরা যে শাক, আঁশওয়ালা সবজি, আঁশযুক্ত সবজি, ফলমূল, পানি, এই সমস্ত খাবার আমরা বেশি করে খাবো। খেলে যাতে আমাদের কোষ্ঠকাঠিন্যটা যদি রোধ করা সম্ভব হয়, তাহলে অনেক ক্ষেত্রেই মানে এই সমস্ত উপসর্গগুলো একটু কম হয়। আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি আর কি গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চাচ্ছেন? আসলে একটা কথাই বলতে চাই, যে আপনার জীবনে যদি কখনো আপনার পায়খানার সাথে রক্ত যায়, আপনি খুব দেরি না করে, আপনি এটা নিয়ে অস্থির না হয়ে, আপনি আপনার নিকটস্থ ডাক্তার, কোলোরেক্টাল সার্জারি ডাক্তার অথবা আপনি জেনারেল সার্জারি যে কোনো একজন ডাক্তারকে দেখান। আপনি আপনার রোগ সম্পর্কে নিশ্চিত হন এবং আপনি সুস্থ থাকেন। আজকের এই গুরুত্বপূর্ণ একটি টপিককে এত সহজ, সুন্দর এবং তথ্যবহুলভাবে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।